শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান। দর্শক, আজ বুধবার 20 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 3রা জুন 2020 খ্রিস্টাব্দ, 10 শাওয়াল 1421 হিজরি। দর্শক, এবারে ঘুরে আসতে চাই ইতিহাসের পাতা থেকে। চলুন দেখে নিই আজকের এই দিনে কি কি ঘটেছিল পৃথিবীতে। 1969 খ্রিস্টাব্দের এই দিনে ভাষা বিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন। 1915 খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে নাইট উপাধিতে ভূষিত করে। 1949 খ্রিস্টাব্দের এই দিনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1946 খ্রিস্টাব্দের এই দিনে ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন। 1963 খ্রিস্টাব্দের এই দিনে তুর্কি কবি নাজিম হিকমত ইন্তেকাল করেন। 1789 খ্রিস্টাব্দের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে। 1936 খ্রিস্টাব্দের একই দিনে অবিভক্ত ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ করা হয়। 1502 খ্রিস্টাব্দের এই দিনে পর্তুগিজ নৌ অভিযাত্রী ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এক নৃশংস হত্যাযজ্ঞ চালায়। 1665 খ্রিস্টাব্দের এই দিনে লোয়েস্টফর্টের যুদ্ধে ইংরেজদের কাছে ওলন্দাজদের পরাজয় হয়। 1098 খ্রিস্টাব্দের এই দিনে খ্রিস্টানদের এন্টিওক দখল, 13,000 মুসলমানকে হত্যা করা হয়। 1657 খ্রিস্টাব্দের এই দিনে মানবদেহে রক্ত চলাচল প্রক্রিয়ার আবিষ্কারক চিকিৎসক উইলিয়াম হার্ভের মৃত্যু হয়। 1924 খ্রিস্টাব্দের এই দিনে জার্মান ও চেক উপন্যাস ছোট গল্প লেখক ফ্রান্স কাফকার মৃত্যু হয়। 1926 খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন কবি এলেন গিন্সবার্গের জন্ম। 1940 খ্রিস্টাব্দের এই দিনে জার্মান বিমান বাহিনী ফ্রান্সের রাজধানী প্যারিসের উপর বোমা বর্ষণ শুরু করে। 1963 খ্রিস্টাব্দের এই দিনে ধর্মগুরু ত্রয়োদশ পোপ জনের মৃত্যু হয়। 1989 খ্রিস্টাব্দের এই দিনে চীনের রাজধানী বেইজিং এ অবস্থিত তিয়েনমেন স্কোয়ারে সেনা অভিযান শুরু হয়। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম যে ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল পৃথিবীতে। এবার ইতিহাস থেকে চোখ ফিরিয়ে আমরা দৃষ্টি রাখতে চাই সংবাদপত্রে। কোন সংবাদগুলো হয়েছে শিরোনাম, কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে পত্রিকার পাতায়। সংবাদপত্র প্রকাশিত উল্লেখযোগ্য শিরোনামগুলো সহ সংবাদপত্র পর্যালোচনায় এরপরে যুক্ত হবে আমাদের বিভিন্ন অতিথিরা। দর্শক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনে যে শিরোনাম করা হয়েছে যে আবাসন সংশ্লিষ্ট 211 খাত হুমকিতে রয়েছে। এছাড়া করোনাকালে কি থাকছে বাজেটে, এমন একটি শিরোনামও বাংলাদেশ প্রতিদিন করেছে। এরপরে কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠ তারা বলেছে পুঁজি বাজার সহ কয়েক খাতে কালো টাকা বৈধ হতে পারে, এমন একটি শিরোনাম তারা করেছে। এর পাশাপাশি শনাক্ত অর্ধলক্ষ ছাড়ালো মৃত্যু বেড়ে 709, অর্থাৎ কোভিড-19 নিয়ে তারা আরেকটি শিরোনাম এখানে করেছে। বাস চলাচলে বিশৃঙ্খলা, অতিরিক্ত ভাড়া আদায়ের আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো তারা শিরোনাম করেছেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রোগী বাড়ছে দ্রুত এবং ব্যয় মেটাতে ব্যাংক নির্ভর সরকার, অসংক্রামক ব্যাধির চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত, ডব্লিউএইচওর একটি বরাত দিয়ে তারা একটি প্রতিবেদন করেছে। চলে যাচ্ছি পরের শিরোনামে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ তারা শিরোনাম করেছে একটি বক্সের ভিতরে অতি ঝুঁকিপূর্ণ 36 জেলা। করোনায় এর মধ্যে 13 জেলা অতি ঝুঁকিপূর্ণ এবং কম 15 জেলা।
এছাড়া প্রধানমন্ত্রীর উক্তির বরাত দিয়ে তারা একটি প্রতিবেদন করেছে, এই দিন থাকবে না, সুদিন আসবে। আমরা পরবর্তী চলে যাচ্ছি দৈনিক সমকাল। তারা সর্বোচ্চ শনাক্তের দিনে আক্রান্ত ছাড়ালো 1.5 লাখ, অর্থাৎ কোভিড-19 নিয়ে তারা একটি শিরোনাম করেছেন। এছাড়া আরেকটি শিরোনাম তারা করেছেন, বেসরকারি খাতে ঝুঁকি দেখছে স্বাস্থ্য বিভাগ। এরপর দৈনিক ইত্তেফাক তারা শিরোনাম করেছে, আক্রান্তের হার বাড়ছে, করোনা আক্রান্ত যে রোগী তাদের হার বাড়ছে এমন একটি শিরোনামের পাশাপাশি তারা বলছেন যে করোনায় 24 ঘন্টায় 37 জনের মৃত্যু। আরেকটি শিরোনাম তারা করেছে, কৃষ্ণাঙ্গ হত্যা ঘিরে এখনো উত্তাল যুক্তরাষ্ট্র, এবং প্রধানমন্ত্রীর উক্তির বরাত দিয়ে মানুষের কষ্ট লাঘবের জন্যই শর্ত শিথিল করা হয়েছে এমন একটি শিরোনাম তারা করেছে। পরের ঢাকা ট্রিবিউন শিরোনাম করেছেন, 1256 জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ। করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 52,000 ছাড়ালো এমন একটি শিরোনামও তারা করেছে। এরপরে আমরা দেখছি ডেইলি স্টার তারা করেছে শিরোনাম, কেসেস মে ডাবল মান্থ এন্ড। এটি আসলে তারা বলতে চেয়েছে যে এই মাসের শেষে করোনা রোগীর সংখ্যা আসলে দ্বিগুণ হবে। এরপর আমরা চলে যাচ্ছি ডেইলি সান করেছে, টোব্যাকো ইউজার্স অ্যাট হাই রিস্ক অফ করোনা ইনফেকশন। যারা ধূমপায়ী তাদের ঝুঁকির মাত্রাটা বেশি করোনা ভাইরাসের। এরপরে আনন্দবাজার পত্রিকা তারা একটি বক্সে দুটো ছবি দিয়ে বোঝাতে চেয়েছে দূরত্ব, অর্থাৎ দূরত্ব যে মানা হচ্ছে না সামাজিক, সেই ছবিটি তারা তুলে ধরেছে। এছাড়া 250 কোটিতেও এখন মাঝারি শিল্প এমন একটি শিরোনাম আনন্দবাজার পত্রিকা করেছে। টাইমস অফ ইন্ডিয়া, আফটার টেকিং অফ এক্সপ্যান্ডিং G7, ট্রাম্প ইনভাইটস PM মোদি টু সামিট। এরপরে আমরা দেখছি খালিজ টাইম তারা এখানে শিরোনাম করেছে, দুবাই ইজ নাও 100% ওপেন। দুবাইয়ের সব কিছুই এখন খোলা, সেখানে কোনো লকডাউন নেই। তো মোটামুটি এই ছিল আজকের শিরোনামগুলো। আমরা দেশে করোনা সংক্রমিত যে রোগীর সংখ্যা সেটি 50,000 ছাড়িয়েছে এমন আমরা দেখলাম বিভিন্ন শিরোনামে। গত 24 ঘন্টায় নতুন সংক্রমণের সংখ্যা হয়েছে 2,911 জন এবং মৃতের সংখ্যা 37। করোনায় এরকম পরিস্থিতিতে কি করণীয়, স্বাস্থ্যবিধি মেনে চলার নানান বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ডক্টর রেজাউল করিম কাজল, গাইনি বিশেষজ্ঞ। ডক্টর কাজল, আপনাকে শুভ সকাল জানাচ্ছি এবং সেই সাথে যে বিষয়গুলো আসলে আমরা জানতে চাচ্ছিলাম সেই বিষয়ে আসলে আপনার মতামত কি? আর অন্যদিকে একটি বিষয় হচ্ছে যে আমরা যেমন বলছি যে এখন 50,000 ছাড়ালো, তো আমরা টেস্ট করছি যা তার মোটামুটি শতকরা 20% মানে 1/5 আমরা শনাক্ত পাচ্ছি যে হ্যাঁ করোনা পজিটিভ। এই টেস্টটা যদি আমি প্রতিদিন 1 লাখ করতাম তাহলে আমি 20,000 পেতাম প্রতিদিন। বিষয়টা হচ্ছে এরকম, টেস্ট করার সাথে আমরা শনাক্তকরণের সংখ্যাটা বলছি। টেস্ট যত আমি বেশি করব শনাক্ত তত বেশি হবে। এই 50,000-ই কিন্তু দেশে করোনা পজিটিভ রোগী নেই, এর চেয়ে অনেক বেশি আছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে শনাক্তকরণ কিংবা আক্রান্ত এক জিনিস, আর এর পরবর্তীতে যে ক্রিটিক্যাল হওয়া কিংবা মারা যাওয়া কিন্তু আরেকটা জিনিস। সেটা হচ্ছে যে কোন গ্রুপটা ঝুঁকিপূর্ণ। এতদিন যারা বাইরে ছিল তারা কিন্তু কম ঝুঁকিপূর্ণ গ্রুপটা আমরা বলি, তাদের বয়স কম। আর আমরা বলছি যাদের অন্য কোনো অসুখ আছে, ডায়াবেটিস, প্রেসার কিংবা বয়স্ক, তারা হচ্ছে ঝুঁকিপূর্ণ গ্রুপ, এদেরকে করোনা আক্রান্ত হলেই কিন্তু বিপদ। তো এই লোকগুলো কিন্তু এতদিন বাসায় ছিল, আর এদের বাসার যে অন্যান্য সদস্যরা ছিল তারাও বাসায় ছিল এবং তাদের যত্ন নিত, কেউ বাইরে যেত না, কারণ সবাই ভাবতো যে
আমার বাসায় তো আমার বাবা আছে, মা আছে, এরা ঝুঁকিপূর্ণ, আমি বাইরে যাব না। এখন যেহেতু সবকিছু খুলে যাচ্ছে, অনেক বয়স্ক মানুষ আছে, ষাটোর্ধ্ব মানুষ আছে যারা এখনো চাকরি করছে কোনো না কোনো প্রতিষ্ঠানে, এবং তাকে চাকরিতে যেতেই হবে, এটা একটা দিক। কিংবা বাসার যে অন্যান্য সদস্যগুলো আছে, তারাও তো কর্মক্ষেত্রে এখন বাইরে যাবে। কাজে এই যে একটা চলাচল শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এখন আপনি দেখবেন যে ঝুঁকিপূর্ণ গ্রুপটা কিন্তু এখন আক্রান্ত হবে, এবং এরাই আহ, জটিলতার দিকে যাবে, এবং এদের ভিতরেই কিন্তু মৃত্যু হারটা সবচেয়ে বেশি। আপনি খেয়াল করবেন যে বয়স্কদের ভিতরে করোনা শনাক্তের হার কম, কিন্তু বয়স্কদের ভিতরে মৃত্যুর হার বেশি। তো এই পরিস্থিতির দিকে আমরা এখন যাচ্ছি। এই জন্য কর্মক্ষেত্র যেমন আসলে পুরোপুরি দিনের পর দিন বন্ধ রাখা যাবে না, তেমনি সবকিছুই বন্ধ রাখা যাবে না। তাহলে আমাদের এখন যেটা করণীয়, যে ঝুঁকিপূর্ণ গ্রুপটাকে একেবারে আমরা যেমন বলি যে লকডাউন, সেরকম এই ঝুঁকিপূর্ণ গ্রুপকে আসলে বাসার ভিতরে লকডাউন করে রাখতে হবে, কিংবা যে যেখানে আছে। এবং পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন, তারা কিন্তু মনে রাখবেন যে আমি যে বাইরে যাওয়া শুরু করলাম এখন, এসে যেন আমাকে দিয়ে আমার পরিবারের ভিতরে যে ঝুঁকিপূর্ণ একজন মানুষ আছে, উনি যেন আক্রান্ত না হন। এইটা একটা দিক। রেজাউল করিম কাজল, এই প্রসঙ্গে আমি আপনাকে একটু সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন যে ঝুঁকিপূর্ণ যারা তাদেরকে লকডাউনে রাখতে হবে। আপনি মূলত একজন গাইনি বিশেষজ্ঞ, সেই ক্ষেত্রে প্রসূতি মায়েরা যারা, তাদেরকে কিন্তু রেগুলার চেক আপে যেতে হচ্ছে। তারা আসলে আসলে কি লকডাউনে থাকবে, নাকি রেগুলার চেক আপে যাবে, আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, বা এছাড়াও তাদের জন্য বাড়তি আরো কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? আপনি তো রেগুলার যে সমস্ত রোগী দেখছেন, তাদের জন্য আরো কি পরামর্শ থাকছে যে এই করোনাকালীন সময়ে তাদের জন্য বাড়তি আসলে কি ব্যবস্থা আসলে সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে করা দরকার? ঠিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমন বয়স্কদের ঝুঁকিপূর্ণ বলেছে, ঠিক এই গর্ভবতী মাদেরকেও বলেছে যে এরাও একটা ঝুঁকিপূর্ণ গ্রুপ। এবং যে পরিবারে একজন গর্ভবতী মা রয়েছেন, সেই পরিবারের সদস্যদের সবারই কিন্তু একটা দুশ্চিন্তা আছে যে আমি সময় মতো বিপদ আপদ হলে কোথায় যাব। আমরা গর্ভবতী মায়েদেরকে বলছি যে আপনারা তো স্বাস্থ্যবিধি মানবেন, আর প্রয়োজনে আপনি যে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তার সাথে সরাসরি টেলিফোনে সংযুক্ত থাকুন। এটা একটা কথা। কিন্তু আবার ভুল কথা যেন না চলে যায় যে আপনার সমস্যা হবে তাও আপনি যোগাযোগ করবেন না, কিংবা টেলিফোনে যোগাযোগ করবেন। টেলিফোনে আমরা বলতে পারি যে কোন মাকে আসতেই হবে এবং কোন মাকে আসতে হবে না। সরাসরি সাক্ষাৎ না হলে একটা বিপদের কারণও আছে, যে ঝুঁকিপূর্ণ মা যারা, যাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারি তাদের ডায়াবেটিস আছে কিনা, তাদের থাইরয়েড জনিত কোনো সমস্যা আছে কিনা, কিংবা পরীক্ষা নিরীক্ষা দিয়ে বুঝি তার জরায়ুতে একের অধিক সন্তান আছে কিনা, কিংবা জরায়ুতে কোনো টিউমার আছে কিনা, কিংবা ইতিহাস থেকে বুঝে নেই যে তার আগে গর্ভকালীন কোনো জটিলতা হয়ে, এগুলো কিন্তু একজন চিকিৎসকের মাথায় থাকে, এবং সেই অনুযায়ী এই রোগীকে তিনি কি ব্যবস্থাপত্র শেষ পর্যন্ত দিবেন এবং সে কিভাবে একটি সুস্থ সন্তানের জন্ম হবে, সেই পরিকল্পনাটা কিন্তু রোগীর সাথে চিকিৎসকের থাকে। এই পরিস্থিতি হচ্ছে কি, যে যেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন এই মায়েরা, তাদের সাথে সহজে আসলে যোগাযোগ করতে পারছেন না। বেশিরভাগ চিকিৎসকই কিন্তু চেম্বারে এখন বসছেন না। কাজেই চেম্বারে না গেলে অনেক কিছুই আমরা হয়তো মিস করব, যেটা আসলে আমাদের আগেই জানা দরকার ছিল। এটা একটা বিষয়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যে সংসারের বেশিরভাগ কাজকর্ম তো এই গর্ভবতী মাকেই করতে হয়। তাহলে সংসারের যে সদস্য বাইরে যাচ্ছেন, বাইরে থেকে কোনো জিনিসপত্র আনছেন, এসে যদি সরাসরি এই গর্ভবতী মায়ের সংস্পর্শে তিনি চলে যান, কিংবা হাতে থাকা কোনো বস্তু সেটি যদি গর্ভবতী মায়ের হাতের কাছে চলে যায়, তাহলে কিন্তু গর্ভবতী মা করোনায় আক্রান্ত হয়ে যাবেন। তখন একটা বড় বিপদ হবে। কারণ গর্ভবতী মা মানে কিন্তু দুটি জীবন। এই গর্ভকালীন সময়ে যদি করোনার লক্ষণগুলো জটিল হয়, আমরা বলছি যদি তীব্র জ্বর হয়, শ্বাসকষ্ট হয়, তখন এই মাকে ভর্তি করাতে গিয়ে, হাসপাতালে নিতে গিয়ে কিন্তু একটা চরম ভোগান্তির শিকার হচ্ছেন মায়েরা। কেন হচ্ছে, যে তখন করোনা সন্দেহ করার কারণে তখন তাকে বলছে পরীক্ষা করতে যেতে হবে। এখন এই করোনা পরীক্ষা করে যদি ভর্তি করা হয়, সেটা তো অনেক কষ্টের ব্যাপার গর্ভবতী মায়ের জন্য। যে হাসপাতালে হয়তো তিনি যাচ্ছেন, সেখানে পরীক্ষা হয় না, সেটা অন্য জায়গায় পরীক্ষা হয়, আবার সেখানে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে, তারপর তার রিপোর্ট পেতে 5-6 দিন লেগে যাবে। তাহলে এই জটিল পরিস্থিতিতে গর্ভবতী মা এখন কোথায় যাবে? তাহলে তার তো অবশ্যই জরুরি চিকিৎসা আগে দিতেই হবে, তারপর হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা করবে যে তার টেস্টটা কিভাবে করা যায়। গর্ভবতী মাকে এভাবে বলা যাবে না যে আপনি এখন টেস্ট করতে যান। যদি আপনি শুনেছেন যে আদালত পর্যন্ত বলেছে যে গর্ভবতী মাকে
আহ, করোনা পরীক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে। তো এই কথাটি যখন আদালত থেকে আসে তখন কিন্তু আমাদের সমাজে এই নারীদের প্রতি যে একটা অবহেলা আছে কিংবা অধিকার কম দেওয়ার ব্যাপার আছে সেটা কিন্তু ফুটে উঠলো। এটা কিন্তু আমাদের জন্য, সমাজের জন্য কিন্তু আসলে লজ্জার বিষয়। এটা আমাদের জন্য মোটেও সম্মানের না। কারণ গর্ভবতী মাকে আমরা বলি যথেষ্ট সম্মান দিয়েই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো বলেন, তাকে যেন গেটের কাছে একটা সম্মান দিয়ে তাকে আহ্বান জানায় যে আপনি একজন গর্ভবতী মা আসেন। এই এই হচ্ছে ব্যাপার আসলে। তো এই টেনশনটা এখানেই, যে প্রসবকালীন সময় কিংবা গর্ভকালীন সময়ে যদি কেউ করোনা আক্রান্ত হয় তাহলে এই মায়ের ব্যবস্থার, চিকিৎসার ব্যবস্থাটা কে দায়িত্ব নিবে এবং কোন হাসপাতাল নিবে এবং তাকে কিভাবে সেবা দিবে, এবং সেখানে যে নবজাতকের যে জন্ম হবে সেখানেও তো একটা নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকা দরকার, যে এই শিশুর কিন্তু এখন পরিচর্যার প্রয়োজন আছে যেহেতু তার মা করোনায় আক্রান্ত ছিল। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অত্যন্ত দুশ্চিন্তায় আছি। আর একটি বিষয় অনেকেই সামনাসামনি হচ্ছে, বিশেষ করে প্রসূতি মায়েরা, যে তারা একজন ডাক্তারের কাছে দেখানো শুরু করলো কিন্তু তারপরেই, অর্থাৎ করোনার শুরুর আগ দিয়ে যারা দেখাচ্ছিল নিয়মিত, সেই ডাক্তার অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এখন রোগী দেখছেন না বা চেম্বার বন্ধ করে রেখেছেন। তারা দেখা যাচ্ছে এখন যেহেতু একজনের অধীনে থেকে সাধারণত প্রসূতি মায়েরা ডেলিভারি পর্যন্ত তারা তাকেই ফলো করে, তো এই পরিস্থিতিতে তারা বিভিন্ন হাসপাতালে ঘুরছে, কেউ তাদেরকে ভর্তি করছে না বা এক ধরনের জটিলতার মধ্য দিয়ে আসলে তারা যাচ্ছে। এর সমাধান আসলে কি? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে যে চিকিৎসকের অধীনে ছিলেন তার অবশ্যই দায়িত্ব আছে সহানুভূতির সাথে সেই রোগীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, যাতে সেই মা দুশ্চিন্তা মুক্ত থাকে যে আমার প্রতিদিনই আমার সাথে আমার চিকিৎসকের আসলে সরাসরি যোগাযোগ আছে। এই জন্য যদি তিনি বাসা থেকে বের হতে নাই পারেন, কিন্তু তাদের কিন্তু কোনো না কোনো কলিগ আছে, যে আমার ওই কলিগ কিংবা ওই সহকর্মী চেম্বারে বসছে, আপনি ওকে একটু দেখিয়ে আসেন। কারণ হচ্ছে কি, যে নতুন করে কেউ যখন একটা রোগীর কথা শুনে অন্য একজন চিকিৎসক, তখন অনেকক্ষণ সময় লেগে যায় যে আগে কি ইতিহাস ছিল, তিনি কি ওষুধ খাচ্ছেন এবং তার ব্যবস্থাপত্র কিরকম হবে। এবং সেই মা কিন্তু অন্য একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে এবং কথাবার্তা বলে নিশ্চয়ই স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যতটা তার নিজস্ব চিকিৎসকের সাথে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই পরিস্থিতিতে চিকিৎসকের দায়িত্ব হলো অবশ্যই রোগীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, রাত দিন 24 ঘন্টা যেন রোগী নিশ্চিন্ত থাকে যে না, আপনি ফোন করলে আমাকে পাবেন, এবং জরুরি পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কোন হাসপাতালে সেবা দেওয়ার ব্যবস্থা আছে এটি কিন্তু রোগীকে আগে থেকে জানিয়ে থাকা, যেন গর্ভবতী মায়েরা দুশ্চিন্তা কম করে। এটি কিন্তু চিকিৎসকের দায়িত্ব। এবং যে প্রতিষ্ঠানের অধীনেও যদি কোনো থাকেন, তাহলে যে প্রতিষ্ঠান থেকে তিনি সেবা নিচ্ছিলেন, সরকারি বেসরকারি, সেই প্রতিষ্ঠানের সাথেও কিন্তু যোগাযোগ থাকতে হবে এবং সেই প্রতিষ্ঠানকে অবশ্যই এই রোগীর কোনো জটিল পরিস্থিতি তৈরি হলে কিংবা প্রসব বেদনা শুরু হলে সবসময় কিন্তু ওই প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে যে না, আপনি আমার যদি সমস্যায় হয়, বাসা থেকে বের হইতে হয়, আপনি সরাসরি এখানে চলে আসবেন, আমরা আপনার সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর ডাক্তার কাজল, আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি যে সংক্রমিত হওয়ার ভয়ে দেখা যাচ্ছে যে রোগীর স্বজনরা অনেকেই দেখা যাচ্ছে প্রসূতি মাকে তারা হচ্ছে অ্যালাউ করছে না যে গণপরিবহনে চড়তে কিংবা হাসপাতালে যেতে। সেই ক্ষেত্রে অনেকেই হয়তো জোর দিচ্ছেন যে বাসাতেই ডেলিভারিটা হোক। এটি আসলে কতখানি যুক্তিযুক্ত বা এটি আসলে কতখানি নিরাপদ? না, দেখেন, আমরা মাতৃমৃত্যু কমানোর জন্য 1 নম্বর উপায়টাই হচ্ছে যে সমস্ত প্রসব হাসপাতালে হতে হবে, এটার জন্যই চেষ্টা করে যাচ্ছি আমরা। কিন্তু এখন পর্যন্ত মানে বাড়িতেই প্রসব হচ্ছে শতকরা 60 ভাগ। আর এই জন্যই কিন্তু মাতৃমৃত্যু আমরা যেই হারে কমাতে চাচ্ছি সেটা কিন্তু আমরা পেরে উঠছি না। এর একটাই কারণ হচ্ছে যে বাড়িতে প্রসব, বাড়িতে প্রসব হলেই মায়ের মৃত্যুর রেটটা কিন্তু বাড়বে। কিন্তু দেখেন, অত্যন্ত দুঃখের বিষয় যে সারা বাংলাদেশে যে পরিমাণ মা প্রসবকালীন জটিলতায় মারা যায়, এর অর্ধেকেরও বেশি, 54% আমরা বলি, এরা বাড়িতেই মারা যায়। মানে বাড়িতে ডেলিভারি করাতে গিয়ে একজন গর্ভবতী মায়ের মৃত্যু হয়ে গেল, সেই মৃত্যু হতে কিন্তু অনেক সময় লাগে। তারপরও ধরেন কাছাকাছি আছে কমিউনিটি ক্লিনিক, তারপরে আছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, তারপরে আছে থানা স্বাস্থ্য কেন্দ্র, তারপরেও কিন্তু মাকে নিয়ে যায় না। কারণ তাহলে আপনি দেখেন যে গর্ভবতী মা আমাদের সমাজে কতটা অবহেলিত। কাজে এই লকডাউন পরিস্থিতি যদি এমন মানসিকতা তৈরি হয় যে ঠিক আছে থাক, হাসপাতালে নেব না, তাহলে বাড়িতে প্রসবের সংখ্যা বাড়বে এবং মাতৃমৃত্যুর ঝুঁকিও কিন্তু বাড়বে। এবং সারা বিশ্বেই কিন্তু এই ঝুঁকিটার ব্যাপারে সবাইকে সতর্ক করা হচ্ছে যে এই পরিস্থিতিতে হলেও
গর্ভবতী মাকে সর্বোচ্চ অধিকার দিয়ে অবশ্যই হাসপাতালে প্রসবের জন্য আনতেই হবে। এটা খুবই একটা ভুল তথ্য, যে কেউ যদি মনে করে থাকে যে এখন আমি হাসপাতালে যাব না, তাহলে এটা খুবই একটা ভয়ানক সিদ্ধান্ত হবে এবং সেজন্য আমাদেরকে মূল্য দিতে হবে। কাজে এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে গর্ভবতী মায়ের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে এবং গর্ভবতী মা যেন স্বাচ্ছন্দ্যে হাসপাতালে আসতে পারে। সেক্ষেত্রে করোনা পরিস্থিতিতে কি আলাদা কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা বা আলাদা কোনো হটলাইন চালু করার কোনো উদ্যোগের কথা কি আপনারা বলেছেন বা তুলেছেন? আমি মনে করি যে গর্ভবতী মায়ের জন্য আলাদা হটলাইন চালু করা দরকার, যে গর্ভবতী মায়ের কোনো সমস্যা হলে এই হটলাইনে আসলে ফোন করবে এবং এই ফোনগুলো যারা কল করবেন, রিসিভ করবেন, তারা তো নিশ্চয়ই জানবেন যে এই নাম্বারে ফোন আসা মানে একজন গর্ভবতী মা ফোন করছে এবং এই নাম্বারগুলো সরকারি বেসরকারি হাসপাতালের সামনে থাকতে হবে, যে হাসপাতালের গেটে গিয়ে যেন উনি কোনো জটিলতায় পড়লে কিংবা ভর্তি না করা হলে তিনি যেন ফোন করে বলতে পারে যে আমি এই হাসপাতালের সামনে আছি, আমি ভর্তি হতে পারছি না, অথবা আমাকে দূরের কোনো হাসপাতালে আমাকে রেফার করা হচ্ছে। সেই বিপদে পড়লে যেন একজন কোথাও কোনো একটা কথা বলতে পারে। এটা হচ্ছে অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং কর্তৃপক্ষের খুব ভালো রকমের একটা পর্যবেক্ষণ থাকতে হবে, মানে মনিটরিং থাকতে হবে যে গর্ভবতী মায়েরা সেবা নিতে গিয়ে কোথায় কোথায় কি ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে, সেটা কিন্তু কর্তৃপক্ষকে জানতেই হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রেজাউল করিম কাজল। আপনার বরাত দিয়ে আসলে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এবারে আমরা চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পরে ফিরে এসে আরো সংবাদপত্র পরিচালনা সহ অন্যান্য বিষয় থাকছে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আমরা এই অনুষ্ঠানের শুরুতে কিন্তু সংবাদপত্রের বিভিন্ন শিরোনাম আমরা পড়েছিলাম এবং সেই শিরোনামগুলো ধরে ধরেই কিন্তু আমরা বিভিন্ন জনের সঙ্গে, বিশেষজ্ঞদের সঙ্গে বা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছি। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সংবাদপত্র পর্যালোচনার জন্য সাংবাদিক জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24-এর সাংবাদিক তিনি। সূচনা মূলত স্বাস্থ্য বিষয় নিয়ে কাজ করে। তো সূচনার এই মুহূর্তে করোনাকালীন যেই বিভিন্ন বিষয় আসে সেগুলো নিয়ে সে কাজ করছে এবং বিভিন্ন রিপোর্ট তিনি করেছেন। সূচনা, আপনি তো এই করোনাকালীন সময়ে বিভিন্ন ইস্যুতে কাজ করছেন। আপনি করোনা রোগীদেরকে নিয়েও একটি প্রতিবেদন করেছেন। তো আজকে আমরা শিরোনামে যে বিষয়গুলো দেখছিলাম যে এই মাসের শেষে রোগী সংখ্যা দ্বিগুণ হবে, এমন একটি শিরোনাম করেছে ডেইলি স্টার। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন একজন চিকিৎসক, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার রেজাউল করিম কাজল। তিনি বলেছেন যে টেস্ট যত বেশি হবে আসলে তত বেশি রোগী শনাক্ত হবে। এটা আসলে প্রতিদিন আমরা যেই সংখ্যা দেখছি সেটা টেস্টের উপর ভিত্তি করে, অর্থাৎ টেস্ট যদি আরো বেশি বাড়ানো হয় তাহলে আরো বেশি রোগী পাওয়া যাবে। তো আপনি আসলে মাঠের চিত্র কি দেখছেন? মারুফা, এটা যিনি চিকিৎসক ছিলেন আপনার সাথে ডাক্তার রেজাউল করিম কাজল, এই কথাটি খুবই সত্যি যে যত বেশি টেস্ট বাড়বে, কারণ শুরু থেকে কিন্তু টেস্ট হচ্ছিল না আমাদের সেভাবে, টেস্টের সংখ্যা কম ছিল, এই কারণে আমরা রোগীর সংখ্যা কম দিচ্ছিলাম। এখন টেস্ট অনেক বেশি হচ্ছে, এই কারণে রোগীর সংখ্যা আমরা কিন্তু প্রতিদিন বেশি দেখতে পাচ্ছি, মৃতের হার বেশি দেখতে পাচ্ছি। আগে যেটি ছিল শুধুমাত্র আইডিসি এর টেস্ট করতো, সেক্ষেত্রে এই যে মৃতের সংখ্যাটা আমরা কম দেখতাম, কারণ যারা মারা যাচ্ছে অনেক টেস্টের আওতায় ছিল না, টেস্টই করা হতো না যে সে আসলে করোনার লক্ষণ নিয়ে মারা গেছে আমরা বলতাম। তো এটা খুবই সত্যি যে আসলে যত বেশি টেস্ট হবে তত বেশি রোগীর সংখ্যা বাড়বে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এখন তো আসলে লকডাউনটা আমরা সেভাবে নেই আর, খুলে দেওয়া হলো, অনেকেই ছড়িয়ে পড়বে, কিন্তু অনেকেই ঢাকার বাইরে যাবে, এই জায়গাটা থেকেও কিন্তু একটা শঙ্কা থেকেই যায়। আমরা চিকিৎসকদের সাথে যখন গিয়ে কথা বলি তারাও কিন্তু শঙ্কিত হয় এবং তারা কিন্তু প্রতিনিয়ত এই কথাটা বলে যে আরো আরো বাড়বে, আরো বাড়বে, মানে কোনো আশার বাণী কিন্তু সেই জায়গা থেকে আমরা শুনি না যে। এবং আরেকটা কথা বলা হয়ে থাকে যে যদি র্যাপিড টেস্ট আসতো, অর্থাৎ যেটা অ্যান্টিবডি টেস্ট মারুফাত, সেটা আসলে কিন্তু অনেক বেশি পেশেন্ট আরো বেড়ে যাবে।
আরেকটি বিষয় আমরা দেখছি যে এটার সঙ্গে কিন্তু জড়িয়ে অর্থনৈতিক বিভিন্ন বিষয় আসেও কিন্তু চলে আসছে সামনে। বাজেটে করোনার জন্য আলাদা করোনাকালীন কি কি থাকছে বাজেটে সেটা নিয়েও কিন্তু বিভিন্ন বরাদ্দ নিয়েও কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। তো আপনি মাঠ পর্যায়ে যে দেখেছেন যে শুধুমাত্র যদি আমরা চিকিৎসা খাতটি দেখি সেখানে কিন্তু মানে অনেক কিছু অপর্যাপ্ত। সেখানে আসলে বাজেটে কি কি থাকা উচিত বা কেমন ধরনের বরাদ্দ থাকা উচিত আপনার কি মনে হয়? মারুফা, এটা আপনি খুবই খুবই ভালো প্রয়োজনীয় একটা প্রশ্ন এটা। আমি একদম ফিল্ড রিপোর্টিং করতে গিয়ে দেখলাম যে এরকম একটা এমার্জেন্সির সময়, এরকম একটা মহামারীর সময়ে, হ্যাঁ, আমাদের চিকিৎসকদের শুরুতেই আমরা নানা ধরনের সমালোচনার সম্মুখীন হলো তারা। অথচ আসলে তাদের তো পর্যাপ্ত, যেটা আমরা বলছি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, সেটি ছিল না। অনেক ধরনের বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে তারা কাজ করছে। এমনকি হাসপাতালগুলোতেও কিন্তু অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। যেমন আমি একটা জিনিস দেখলাম কুমিল্লা হসপিটালে, সেটা হচ্ছে যে যেখানে আ রুগী কেন তার অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে আসতে পারছে না। কারণ আপনি জানেন যে কোভিড এমন একটা রোগ, সেখানে তো ওয়ার্ড বয় বা ডাক্তার, নার্স কেউই বসে থাকতে পারবে না। কেউই থাকে না। ওই ওয়ার্ড খুবই আইসোলেটেড থাকে। সেক্ষেত্রে সেই ওয়ার্ডে যখন একজন পেশেন্ট কোমবিলিটি তে আসে, আমি এটা নিজের চোখে দেখেছি মারুফা। তখন আসলে সে তো, আপনার যখন অক্সিজেন দরকার হবে আপনি তো ডাকতে পারবেন না। তখন ডাকা যায় না আসলে। সেখানে রুগীর সাথে কোনো অ্যাটেন্ডেন্স থাকার কথা না কোভিড পেশেন্টদের সাথে। তাহলে সে ডাকার মতো অবস্থা তার থাকে না। যদি প্রত্যেকটা বেডের সাথে কোভিড বিশেষায়িত যে আহ, হসপিটাল গুলো, প্রত্যেকটা বেডের সাথে যদি একটি করে বেল থাকতো, রুগীরা সেটা প্রেস করলেই কিন্তু ওয়ার্ড বয়রা বুঝতে পারতো যে ওই বেডটাতে আসলে, ওই ওয়ার্ডে ওই বেডটাতে আসলে অক্সিজেন সিলিন্ডার লাগবে। কিন্তু এই যে এই ব্যবস্থাপনাগুলো, এগুলো যদি স্বাস্থ্য খাতের বাজেটে, এবার যে আমরা আসলে এই যে একটা এমার্জেন্সির সময়, একটা জরুরি সময়, এই সময়টা আমরা আসলে কিভাবে ফেস করব? আমার মনে হয় যে স্বাস্থ্য খাতের বাজেট করার সময় একটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত যে এমার্জেন্সির সময় এই যে বারবার ব্যুরোক্রেটিক নানা ধরনের বিভিন্ন বিষয় থাকে, সে কারণে একটা বিষয় পাস হতে অনেক অনেক সময় লেগে যায়। পিসিআর মেশিন, যেটার কথা আপনি শুরুতেই বললেন যে টেস্ট, ডাক্তার কাজল ভাই, রেজাল্ট কাজল যেটা বললো যে টেস্ট যত বেশি হবে তত, এই যে পিসিআর মেশিন সব জায়গায় বসানো, এটা করতে করতে আমাদের 3 মাস লেগে গেল। অতদিনে অনেক ছড়িয়ে গেছে এবং অনেকে তো লক্ষণ ছাড়াও অনেক রোগী আছে। এগুলো কিন্তু আমরা সরেজমিনে দেখতে পাই প্রতিনিয়ত। সেক্ষেত্রে এই যে এমার্জেন্সি বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য যে বাজেট বা যে ব্যবস্থাপনা, আমার মনে হয় সেটা বিবেচনায় থাকা উচিত। সূচনা, আরেকটি বিষয় সেটি হচ্ছে উপসর্গহীন যারা আপনি দেখেছেন তারা আসলে অনেকের জন্য দেখা যাচ্ছে যে ঝুঁকির কারণ, আবার তাদের আবার ক্ষতির সংখ্যা কম, অর্থাৎ মৃত্যু ঝুঁকিটা তাদের কম। কিন্তু তাদের ক্ষেত্রে আসলে কি ব্যবস্থা আপনি দেখেছেন? এটি নিয়ে আসলে অনেক ধরনের মতামত বা অনেক ধরনের দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। আসলে তাদেরকে কি করণীয় বলা হচ্ছে? মারুফা, তারা না তাদের নিজেদের ক্ষতির সংখ্যাটা সত্যিই কম, কিন্তু তাদেরকে বলা হয়ে থাকে সুপার স্প্রেডার। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের দেশে আমি আমি একটা রিপোর্ট করেছি, 30% উপরে মানুষ আছে যারা লক্ষণ ছাড়া। এখন যারা লক্ষণ ছাড়া তারা তো আসলে টেস্টের আওতায় আসবে না, টেস্টও করবে না, বোঝাও যাবে না। তাদের আসলে কোনো ধরনের লক্ষণ থাকে না। আমি একজন চিকিৎসক, ডাক্তার জাহিদুল হক রুশু, তাকে নিয়ে একটা প্রতিবেদন করি কোভিড এর শুরু, যখন আমাদের দেশে প্রথম দিকে চিকিৎসকরা শনাক্ত হচ্ছিল তখন থেকে। তো তার শ্বশুর মারা যাওয়াতে তার টেস্টটা হয়, কিন্তু এছাড়া কিন্তু তার কোনো ধরনের কোনো লক্ষণ, এমনকি সে বললো যে আমার একটা হাঁচিও ছিল না, এবং যখন আইডিসিআর থেকে টেস্ট করা হলো তার শ্বশুর কোভিড রোগে মারা গেছে। তো যখন টেস্ট করা হলো, টেস্ট করে তার এবং তার যখন কোভিড পজিটিভ আসলো, পজিটিভ আসার পরেও যে 14 দিন বা 18 দিন, তখনও কিন্তু তার কোনো লক্ষণ ছিল না। তিনি বলছিলেন, এবং আমরা যেটা জানলাম যে আসলে এরা সবচেয়ে ভয়াবহ স্প্রেডার, কারণ এদেরকে তো আপনি বুঝবেন না। কেউ যখন হাঁচি কাশি দেয় বা কোভিড এর সামান্য লক্ষণ থাকে, তার সামনে আমরা মাস্ক পরি বা তাকে আমরা আইসোলেশনে রাখি বা সে ছুটিতে যায়। কিন্তু এই যে 30% উপরে লোক, এদের জন্যই কিন্তু আসলে র‍্যাপিড টেস্টটা দরকার। আমরা যদি সবাইকে টেস্ট করে ফেলতে পারতাম, তাহলে আমরা বুঝতে যেতে পারতাম যে আসলে কে
কারা কোভিড পেশেন্ট এবং কারা কোভিড ক্যারিয়ার এবং কারা না। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা করতে পারছি না, কারণ পিসিআর টেস্ট শুধুমাত্র তাদেরকেই করা হচ্ছে যাদের লক্ষণ আছে কিংবা যাদের পরিবারে এমন কেউ। এখন তার হয়তো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু সে যখন আপনার আমার সাথে আরো কয়েকজনের সাথে মিশছে, কারণ তিনি তো জানেন না, সেক্ষেত্রে তিনি কিন্তু একজন সুপার স্প্রেডার বলা হয়। সেই সূচনা এটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্তিও আমরা জানছি, যে যে র্যাপিড টেস্টের কথা আপনি বলছেন, অনেকে আবার এরকম মতও দিচ্ছেন যে হ্যাঁ ওখানে যারা যেখানে টেস্ট করাতে যাচ্ছি সেখানে করোনা রোগীদের সংস্পর্শে এসে দেখা যাচ্ছে আমার নেগেটিভ, তারপরও পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা চলে আসে, সেই জায়গা থেকে এক ধরনের নিরুৎসাহিত করা হচ্ছে। কিন্তু আপনি যেটি বলেছেন সেটি আসলে যৌক্তিক। তো সব মিলিয়ে সূচনা আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোভিড পরিস্থিতি সম্পর্কে আপনার যে অভিজ্ঞতা সেটি আসলে আমাদের সঙ্গে বিনিময় করার জন্য। এরপরে আমরা চলে যাচ্ছি বৈশ্বিক ক্রীড়াঙ্গনের খবর জানতে। নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আরিফুল ইসলাম। আরিফ, আমাদেরকে বৈশ্বিক ক্রীড়াঙ্গনের খবর জানান। ধন্যবাদ মারুফা, আপনাকে যেমনটি জানাচ্ছি সেটি হচ্ছে ফুটবল কদিন আগেই মাঠে ফিরেছে এবং এবার ফিরতে যাচ্ছে ক্রিকেট। জুলাইয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার 3টা টেস্ট শুরু হবে এবং এটি আসলে প্রায় অনেক দিন পর, এই করোনা পরিস্থিতির অনেক দিন পর আবারও মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। সেক্ষেত্রে কিন্তু আইসিসি কিছু নিয়ম নির্দেশনা দিয়েছে, যেমন প্রত্যেকটা দলের সাথেই আসলে চিকিৎসক থাকতে হবে এবং আগে আমরা যেমন দেখতাম যে বোলাররা অনেক সময় বল শাইনিং করার জন্য বলে হচ্ছে লালা ব্যবহার করতো, সেটি কিন্তু করতে পারছে না। তারপর যেমন চশমা, সোয়েটার এবং অনেক কিছু আম্পায়ার কি দিত এবং সেটিও এখন করতে পারবে না। অনেক কিছুর নিয়ম নির্দেশনা রয়েছে, কোয়ারেন্টাইনে থাকতে হবে যখন অন্য একটি দেশে তারা সফর করতে যাবে। এবং ইংল্যান্ড ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তাদের যে সূচি সেটি প্রকাশ করেছে। 8 জুলাই সিরিজের প্রথম টেস্ট, যেটি হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তারপরেই তারা হচ্ছে পরের টেস্ট খেলতে যাবে। পরে শেষ 2 টেস্ট হচ্ছে খুব সম্ভবত দেখতে পাচ্ছি যে জুলাইয়ের 16 এবং 24 তারিখে। তবে যে বিষয়টি বলতেই হচ্ছে সেটি হচ্ছে যে 9 তারিখ ওয়েস্ট ইন্ডিজ দল তারা হচ্ছে ইংল্যান্ডে যাবে। ইংল্যান্ডে যাওয়ার পর তাদেরকে 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেটি হচ্ছে ওয়ার্ল্ড ট্র্যাফোর্ডে। তারপর তারা আসলে মাঠের ক্রিকেটে মনোযোগ দিবে। তো এটি ছিল আসলে ইংল্যান্ডের কথা। এবং অন্যদিকে আপনি যেমনটি জানবেন সেটি হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট দল, তারাও কিন্তু অনুশীলন শুরু করেছে। ভারত এবং বাংলাদেশের বিপক্ষে তাদের সিরিজ খেলতে হবে। অন্যদিকে বাংলাদেশ দলের যে সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, তার সাথে আমার কথা হচ্ছিল 2-1 দিন আগেই। তিনি জানাচ্ছিলেন যে আসলে বাংলাদেশ এই মুহূর্তে কি মাঠে ফিরবে কি ফিরবে না, এই ব্যাপারে তিনি বলছিলেন যে আসলে আমরা আরও সময় নিতে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও সময় নিয়ে এত তাড়াহুড়া না করেই আসলে ফিরতে চায় ক্রিকেটে। কারণ আপনারা জানেন যে বিনোদনের ব্যাপারটা খুব বেশি পরে আসে। আপাতত তারা মনোযোগী হতে চায় হচ্ছে তাদের যে বিসিবিকে আসলে বা বাংলাদেশ যে ক্রিকেট স্টেডিয়াম মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকে আসলে একেবারে জীবাণুমুক্ত করা, সেই ধরনের কার্যক্রম কিন্তু চলছে। এবং তাদের যে কর্মীরা রয়েছেন তারা আসলে যে স্টেডিয়াম থেকে বেরোচ্ছেন ওখানেই তারা থাকছেন এবং পুরো স্টেডিয়ামকে আসলে আবার জীবাণুমুক্ত করে তোলার জন্য এবং যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেটি তাদের কাম্য। অন্যদিকে ফুটবলের কথা যদি বলতে হয়, ফুটবল বুন্দেসলিগা তো চালু হয়েছে কদিন আগেই। জার্মান যে লিগ, সেখানে কিন্তু বায়ার্ন মিউনিখ তারা দারুণ অবস্থানে রয়েছে। এবং এই মাসেই আসলে শুরু হতে যাচ্ছে স্পেনের যে লিগ, তুমুল জনপ্রিয় একটি লিগ লা লিগা, যেখানে হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মতো টিমগুলো প্রতিদ্বন্দ্বিতা করে। এবং সেক্ষেত্রে কিন্তু প্লেয়াররাও বেশ উজ্জীবিত। তারা জানিয়েছেন যে আসলে লম্বা সময়ের পর যে অনেকেই আসলে মেন্টালি পিছিয়ে থাকে, এই জন্য তারা পুরোদম অনুশীলন শুরু করেছে। কয়েকদিন আগে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভাগে ভাগে বিভিন্ন গ্রুপে তারা অনুশীলন করতো, এবারে কিন্তু তা নয়, পূর্ণাঙ্গ অনুশীলন করতে আমরা দেখেছি। গণমাধ্যমে বেশ কিছু খবরও বেরিয়েছে এবং লিওনেল মেসিরা কিন্তু জানিয়ে রেখেছেন আসলে দর্শক শূন্য মাঠে খেলা হলেও তাদের যে নিজেদের সেরাটা দেওয়ার কোনো কিছুতেই কমতি থাকবে না, সর্বোচ্চই দিবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে জর্জ ফ্লয়েড, একজন কৃষ্ণাঙ্গ, যুক্তরাষ্ট্রের পুলিশের কাছে নির্যাতিত হয়ে মারা গিয়েছেন। এরপরেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে প্রতিক্রিয়া জানানো শুরু হয়েছে এবং আমরা দেখলাম যে ক্রীড়াঙ্গনও এর থেকে বাদ যায়নি। ড্যারেন সামির কথা বলতে হয়, তিনি ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার। তিনি জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি তাকে নিজেকেও পড়তে হয়েছে বিভিন্ন সময়ে। নিউজিল্যান্ডের মাঠে যখন খেলতে যায়, জোফরা আর্চারেরও এই ধরনের অভিজ্ঞতা রয়েছে। বর্ণবাদ বিদ্বেষী আচরণ
করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন দর্শকরা, শুধু যে মাঠের দর্শকরা তারাই নয়, এবং এর বাইরেও অনেক সময় নিজেদের সতীর্থদের কাছেও এ ধরনের আচরণের জন্য দুঃখ পেয়েছেন, এমনটাই জানিয়েছেন ড্যারেন সামি। এই জন্য তিনি আইসিসি এবং অন্যান্য যে ক্রিকেট বোর্ড তাদেরকে আহ্বান জানিয়েছেন যে রেসিজমের বিপক্ষে দাঁড়াতে এবং এই নিয়ে কিছু বলার জন্য। এছাড়া লিভারপুলের কথা বলতে হয়, বার্সেলোনার কথা বলতে হয়, এবং বিভিন্ন খেলোয়াড়ের কথা বলতে হয়, তারাও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন এই পুরো বিষয়টি। আরুফা। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্রীড়াঙ্গনের অনেক খবরই আপনি আমাদেরকে জানিয়েছেন এই সাম্প্রতিক। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি সাংস্কৃতিক অঙ্গনের যে আমাদের পার্টি রয়েছে সেখানে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আহনাফ অনেক, তিনি একজন মিউজিশিয়ান। অনেক মূলত এই যে করোনাকালীন সময়ে আপনি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের কাজ করেছেন, কবিতা, গান, এছাড়া বিভিন্ন ধরনের মিউজিক আপনি করে আসলে যারা আপনার বন্ধুরা রয়েছে এবং ফলোয়ার রয়েছেন তাদেরকে আপনি বিনোদন দেওয়ার পাশাপাশি বিভিন্ন মেসেজ আসলে দেওয়ার চেষ্টা করেছেন। তো এই অভিজ্ঞতাটা কেমন, আর এটি আসলে কতখানি প্রয়োজনীয়? সাংস্কৃতিক অঙ্গনের আপনারা আরও যারা আছেন, আপনাদের আসলে এক ধরনের গ্রহণযোগ্যতা আছে এবং মানুষ আসলে এই দীর্ঘ সময় ঘরে বন্দি থেকে তাদের যে মানসিক অবস্থা হয়েছে, একই সাথে বিনোদনের পাশাপাশি যে আপনারা তাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, সেই অভিজ্ঞতাটি আসলে কেমন বা সাড়াটা কেমন পেয়েছেন? লাইভ মিউজিকের মানুষ তাদের মানে আমাদের যেরকম মেইন কাজটা কিন্তু লাইভ মিউজিকে, কনসার্ট কিংবা যে কোনো রকমের মানে লাইভ যেগুলো থাকে, টিভি লাইভ হতে পারে, সেটা এফএম এর লাইভ হতে পারে, কিংবা কনসার্ট। লকডাউনটা যখন শুরু হলো তখন এগুলো যখন টোটালি বন্ধ, তখন প্রথমেই আমার কাছে মাথায় আসলো যে যেহেতু অল টাইম আমরা কাজের মধ্যে থাকি, সো কাজ একটা করতে হবে। কাজ যদি না করি তাহলে মানে কাজ না করলে হলে নিজেরও ভালো লাগে না, এটা একটা ব্যাপার আছে, প্লাস প্র্যাকটিসের একটা ব্যাপার। যেরকম মানে কি এতদিন যদি দেখা যায় আমি যদি একটা প্র্যাকটিসের মধ্যে না থাকি, তখন দেখা যাবে যখন লকডাউনটা খুলবে আবার, তখন দেখা যাবে আমার কমিউনিকেট করতে প্রবলেম হচ্ছে, কিংবা বিভিন্ন রকমের প্রবলেম হবে, মিউজিশিয়ানদের সাথে হোক কিংবা অডিয়েন্সের সাথে হোক। ওইটা একটা প্র্যাকটিস রাখার জন্য আমি প্রথমে শুরু করলাম তো আমার এই কোয়ারেন্টাইন প্রজেক্ট নাম দিয়ে শুরু করলাম। তো প্রথমে প্রথমে একটা গান দিয়ে শুরু করছিলাম, তারপর মনে হলো আচ্ছা গানকে যেহেতু করতেছিলাম তো গানের সাথে এখন যেহেতু লকডাউন। অনেক, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। মনে একটা সোর্সের দরকার, তো মানে শিল্পের দায় থেকে হলো আমি নিজের জায়গা থেকে এটা শুরু করছিলাম। তারপর একটা টাইমের পর মনে হলো সেটা দিয়ে যদি অ্যাওয়ারনেস টাইপের কোনো একটা কিছু যদি ক্যাম্পেইন টাইপের কিংবা কোনো একটা অ্যাওয়ারনেস এর মেসেজ যদি দেওয়া যায় তখন সেটা আরো ভালো হবে। তখন ওইটার কাজ শুরু করলাম। জহির ভাইয়ের একটা কবিতা ছিল, জহির ভাই মনে হয় গতকালকে লাইভে আসছিল, জহির ভাইয়ের একটা কবিতা ছিল, সেই জহির ভাইয়ের ওই কবিতাটা দিয়ে আমি শুরু করলাম। অ্যাওয়ারনেস এর যে এটা ছিল সেরকম, সেইটা সম্ভবত 6 তারিখ অথবা 7 তারিখের দিকে রিলিজ করা হলো। তারপর এরপর অনেকগুলো করতে করতে তারপর পান্থদার সাথে করলাম, অর্থাৎ পান্থদানের সাথে, তারপর অর্ক ভাইয়ের সাথে করলাম, তারপর লিসা আনাস অবলিকের ভোকাল ওর সাথে করা হলো। এরকম অনেকের সাথে আমার এখন 8টার মতন দাঁড়াইছে এবং এগুলোতে রেসপন্স ভালো পেতেছে। আর ওই যে একটা কথা যেটা বললাম, ওই যে মানুষকে যেহেতু সামনাসামনি যেহেতু গান শোনানোর কোনো অপশন নেই এই মুহূর্তে, কিংবা লাইভে যে সরাসরি লাইভ অনুষ্ঠানে অ্যাটেন্ড করে গান শোনানোর অপশন নেই। অনেক, ঠিক আছে, আমরা কিন্তু এখন একটি সুযোগ পেয়েছি এবং আপনি কিন্তু সরাসরি দর্শকদেরকে আপনার এখন একটি গান শোনানোর সুযোগ পেয়েছেন। তো চলুন আপনার একটি গান শুনি আমরা। সম্ভব করার চেষ্টা করছি। অনেক, আপনি বলছিলেন যে কোয়ারেন্টাইন সময়ে আপনি যেই সুযোগটি পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই সুযোগকেই কাজে লাগাতে চেয়েছেন আপনার যারা যোগাযোগ রয়েছেন, যারা আপনার ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং নিজের চর্চার জন্য। এই মুহূর্তে আপনি এবং আমরা একটি সুযোগ পেয়েছি আবারও সাংস্কৃতিক অঙ্গনের যে বরাদ দিয়ে আপনার একটি গান শুনবার এবং গান শোনানোর। চলুন আপনার একটি গান আমরা শুনি।
দর্শক, সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, তবে বিরতি থেকে ফিরে এসে আমরা আহনাফ অনেকের গান শুনবো। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। আমরা সরাসরি চলে যাচ্ছি আহনাফের গানে। আহনাফ, আপনাকে একটি গান শোনান। আচ্ছা, জানাতে যত চাই কথা হারায় তত নদী ভালোবাসি তোমায় তাই জানাই জানাতে যত চাই কথা হারায় তত নদী ভালোবাসি তোমায় তাই জানাই কথা শুনতে কথা কথা শুনতে কথা যেন জানতে পরিচয় দিতে যা কিছু প্রাণে ভালোবাসি তোমায় জানাই কিছুতে হয় বদলায় শত কোথায় যাব কিছুতে হয় না বদলায় শত কোথায় যাব যদি জানাতে চাই সব জানে আপনি সে জানে ভালোবাসি তোমায় কেন কথা শুনতে কথা জীবনে কথা শুনতে কথা বুঝি জানাতে চাই সব চাই আপনি সে জানে ভালোবাসি তোমায় জানাই অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের সময়ও প্রায় শেষ। আপনার সুন্দর একটি গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।